গণভোটে ঐক্যমত্য অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি, সাংবিধানিক আদেশে আগেই চায় জামাত, গণপরিষদে জোর এনসিপির। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের, আয়োজনের সহযোগিতার প্রতিশ্রুতি ফখরুল লুইস বৈঠক। গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদনে নাম সর্বস্ব প্রতিষ্ঠান, কাগজে কলমে দেয়া ঠিকানায় মেলেনি অস্তিত্ব। অনভিজ্ঞরা দায়িত্ব পেলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার শঙ্কা। 2 মাস লাগে এখানে ভর্তি হইতে, 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছে। রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। সেবা পেতে ভোগান্তি জননিয়তি, এমআরআই সিটি স্ক্যানের জন্য মাসের পর মাস অপেক্ষা। নিউরোসায়েন্স হাসপাতালে রোগী দুর্ভোগ চরমে, আছে চিকিৎসক সংকটও। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অবশেষে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমঝোতার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো। গণভোটে সবাই একমত হলেও সময় নিয়ে মতপার্থক্য রয়েছে। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি, অন্যদিকে সাংবিধানিক আদেশ জারি করে ডিসেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত, আর আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সব পক্ষ। জুলাই সনদ বাস্তবায়নে অচল অবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দীর্ঘ আলোচনায় বরফ গলতে শুরু করে দলগুলোর। সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত সব দল। তবে সাংবিধানিক আদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি থেকে সরে আসে বিএনপি। তবে সাংবিধানিক কাউন্সিল চাই না দলটি। তার পরিবর্তে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির দাবি জানায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সনদের বাস্তবায়ন পদ্ধতি এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত ইসলামী। নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যে গণভোট চায় দলটি। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। আগামী সংসদকে একই সঙ্গে সংবিধান সংশোধন সভা করার দাবি গণসংহতি আন্দোলনের, আর এনসিপি দেখতে চায় গণপরিষদ হিসেবে। সমঝোতায় পৌঁছাতে না পারলে আরেকটি অভ্যুত্থান হবে বলে সতর্ক করে এবি পার্টি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম হয়েছে, সুতরাং এখন আপনি সাংবিধানিক বিতর্ক তুলছেন। সুতরাং এই বিতর্ক তুলে তার মানে সংবিধান বৈধ আর এই মানে গণঅভ্যুত্থান বৈধ, তাহলে গণঅভ্যুত্থান তখন অনিবার্য হয়ে পড়বে। অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। বিকেল 5:15টায় বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোট নিয়ে ঐকমত্য বড় অর্জন। আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সবাই। জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐক্যমত্য হয়েছে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু ভোটের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘের ভূমিকায় কৃতজ্ঞতা জানান। আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেন, নানা টালবাহানায় যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু।
নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক আর সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্তের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে সব পক্ষই ইতিবাচক প্রত্যাশায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বিদায়ী বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ তোলেন লুইস। ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। There is a lot of work that I know all of the political parties have been engaged in. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের মাধ্যমে সরকারে আসবে তারা জনগণের জন্যই আসবে। নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা বিভিন্ন অজরা করতে বিভিন্ন মতলবে কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। অনির্বাচিত সরকার আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন আকর্ষণ ঝিনুকের রাজ্য। গঙ্গামতী ঝিনুক বিচের নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ৭৩টি প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক অনুমোদন দিল নির্বাচন কমিশন। এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে তাদের হদিশ পেলেনি, কোনোটির আবার অস্তিত্বই নেই। তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলেনি এমন প্রতিষ্ঠানও পেয়েছে নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক অনুমতি। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অনভিজ্ঞ আর নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হলে গ্রহণযোগ্যতা নিয়ে উঠবে প্রশ্ন। স্বপন আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে শুধু বাংলাদেশ নয়, বলা চলে তাকিয়ে আছে বহির্বিশ্বও। স্বভাবতই এই নির্বাচন নিয়ে আগ্রহের মাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে গত সপ্তাহে প্রাথমিকভাবে ৭৩টি প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তবে শুরু থেকেই বেশ কিছু প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। কমিশনের দেওয়া তালিকার ৫১ নম্বরে আছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট বা কার্ড নামের একটি প্রতিষ্ঠান। কার্ডের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর রায়ের বাজারের জাফরাবাদ এলাকার 40/1। সেখানে যায় সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধন পেয়েছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট কার্ড নামে একটি সংস্থা, যারা ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন রায়ের বাজার জাফরাবাদের এই ঠিকানাটি। কিন্তু আমরা এই ভবনের যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এই ভবনে কখনোই এ ধরনের কোনো প্রতিষ্ঠান বা এনজিও ছিলই না। এনজিওর এখানে কোনো বিল্ডিং এর কোনো ভাড়া নেওয়া নাই, এরকম নামে কোনো এনজিও ছিল না। প্রতিষ্ঠান সম্পূর্ণ হয়তো বা জালিয়াত। তালিকা ধরে আমরা পৌঁছই আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির বি ব্লকের ১৭ নম্বর রোডে, বাড়ি নম্বর ১০৩০। এর ঠিকানা ব্যবহার করেছেন প্রফেশনাল রিসার্চ অ্যাডভোকেসি ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড বা প্রত্যয় নামের সংস্থাটি। আদতে এখানে এ প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। মানে এটা আমরা জানা সত্ত্বে কোনো অফিস নাই, মানে আমি কোনো অফিস দেখিও নাই। মোহাম্মদপুরের বাবর রোডের ১৬/১৬ বিয়ানমণি সোসাইটি বা বিএসএম এর ঠিকানা। কথা হয় তাদের ভবনের কেয়ারটেকারের সাথে। ৩ দিন আগেও তিনি জানতেন না এখানে এরকম প্রতিষ্ঠান আছে। প্রশ্ন হলো, তাহলে কি গণমাধ্যম আনাগোনার খবরেই লাগানো হয়েছে সাইনবোর্ড?
আমি 4-5 দিন আগে থেকে এই খেয়াল করছি আর কি, মানে সাংবাদিক আসার পর থেকেই আমি এটা খেয়াল করতেছি যে লাগানো হয়েছে। অ্যাক্টিভেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠানটি নিবন্ধনে পেয়েছে মাত্র 2 বছর আগে। কথা হয় এক কর্মকর্তার সঙ্গে, জানতে চাই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে এত অল্প সময়ের অভিজ্ঞতা যথাযথ দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত কিনা। বয়স কম হইতে পারে, কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা, আমরা যে পূর্ব অভিজ্ঞতা থেকে যে আসছি, সেক্ষেত্রে আমার সেই কনফিডেন্স আছে যে হ্যাঁ আমরা পারবো। অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এমন অনভিজ্ঞ আর নাম সর্বস্ব প্রতিষ্ঠান দায়িত্ব পেলে তা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে কিনা, এমন প্রশ্ন ছিল এই নির্বাচন বিশেষজ্ঞের কাছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণটা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে নাই। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর ক্রেডিবিলিটি, প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক নিবন্ধন পাওয়া এসব প্রতিষ্ঠান নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে তা চলতি মাসের 20 তারিখের মধ্যে কমিশন বরাবর দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় হাসির খোরাক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার সন্ধ্যায় পঞ্চগড় শেরেবাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন সার্জিস। বলেন, আইনগত কোনো বাধা না থাকায় শাপলা ছাড়া কোনো কিছু নিয়ে ভাবছে না তারা। যেসব প্রতীক মানুষের হাসির খোরাক যোগায় সেই সব প্রতীক সংশোধন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। যে মার্কাগুলো মানুষের কাছে হাসির খোরাক জন্মায়, এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কিভাবে থাকে? এটা তো তাদেরও রুচিবোধের একটা প্রকাশ। সো তাদের এই জায়গাটা তাদের নিজেদের ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে যে একটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা, বেগুন, খাট, থালাবাটি এগুলো থাকতে পারে না? রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহায়তা করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার সন্ধ্যায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের 2 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। বৈঠকে নির্বাচন সংস্কার ও বিচার নিয়ে জানতে চায় ইইউ। পরে রাশেদ খান সাংবাদিকদের বলেন, গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একটি প্রতিনিধি দল আজকের এই বৈঠকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই কমিশনের উপরে আমাদের আস্থা আছে, কিন্তু নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরও বেশি সক্রিয় এবং তাদের সদিচ্ছা থাকতে হবে। যারা 14 সালের নির্বাচন করেছে, যে সকল গোয়েন্দা সংস্থারা, কর্মকর্তারা যারা 18 সালে নির্বাচন করেছে, 24 সালে নির্বাচন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে এবং তাদেরকে স্বপদে বহাল রাখলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না, নির্বাচন কমিশন করতে পারবে না। এবার দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই শুরু হয়েছে। এদিকে কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সিরাজগঞ্জের 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন। দলগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদন 1 বছর ধরে ফাইলবন্দি। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1, আর ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 4 জনই পলাতক। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টিকিট কাউন্টার থেকে শুরু করে বহির্বিভাগে থাকা চিকিৎসকের রুমের সামনে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এই চিত্র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের। শয্যা সংকটে ফিরে যান অনেকেই। এমআরআই, সিটি স্ক্যান কিংবা ভর্তির জন্য অপেক্ষা করতে হয় 2 থেকে 3 মাস। স্নায়ু চিকিৎসায় একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় সারা দেশের রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট কমবে। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল রুদ্রর প্রতিবেদন। 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। শিশু থেকে বৃদ্ধ সারা দেশের স্নায়ু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে। তবে সেবা নেওয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ রোগীদের। আমরা মানিকগঞ্জ থেকে সকাল 9টা বাজে আসছি, আসা সামনে সিরিয়ালে দাঁড়াইছি 3 ঘন্টা। ভর্তি জোর করে নিলাম, 2 মাস লাগে এখানে ভর্তি হইতে। 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 11টা থেকে দাঁড়িয়ে রয়েছি, অনেক সিরিয়াল। রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। 2 মাস পরে ডেট দিছিল, এখন আসছে। টিকিট কাটতে এখানে 2 ঘন্টা লাগছে, আর এখানে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে রয়েছি 2 ঘন্টা লাগছে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছি, একটু বসার জায়গা নাই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্যাথোলজি, রেডিওলজি, ইমেজিং সহ অন্য বিভাগগুলোতে গাণিতিক হারে বাড়তে থাকে রোগীর চাপ। রোগী ভর্তি থেকে শুরু করে এমআরআই, সিটি স্ক্যান ও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। 3 মাস আগে দিছি, এইখানে আসছি, আসার পরে সিরিয়াল আজকে পাইছি। 3 মাস সিরিয়াল দিয়েছে, আমরা আজকে সিরিয়াল পাইছি। ভিতরে বলছি, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পরে আমার বয়স আপনি জানগা। চিকিৎসকরা বলছেন, গত 13 বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় 6 গুণ। আমাদের দেখা উচিত 50টা রোগী ম্যাক্সিমাম, কিন্তু আমরা দেখতেছি প্রায় 300-400 রোগী এক একজন। আমরা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না, ঠিক এই একটা কারণে। অভিযোগের সত্যতা স্বীকার করে হাসপাতালের যুগ্ম পরিচালক জানান, হাসপাতালের কার্যক্রম বাড়াতে কাজ করছে কর্তৃপক্ষ। রোগীদের যে অভিযোগ, এটি অবশ্যই আমরা আমলে নিয়েছি এবং আশা করি আমরা ওই হাসপাতালটি যখন আমাদের ফুল চালু হয়ে যাবে, তখন এই অভিযোগটি অনেকাংশেই আমরা কমে আসবে। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট অনেকাংশে কমে আসবে। সিটি এমআরআই এই মেশিনগুলো প্রায় 2-4টে সিটি এমআরআই মেশিন আছে। এই মেশিনগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি ফাংশনিং। আমাদের এই বিল্ডিংয়ে যে নিউরোলজি, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, রেডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো আবার সিমিলারলি আমরা ওখানেও আমরা প্লেস করি। যার ধরুন আমাদের যে কোনো রোগীর ইনভেস্টিগেশন করতে যে একটা লম্বা কিউ থাকে, সেটাও অনেকখানি হ্রাস পাবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মার্চে নতুন ভবনের কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিচালক, যেখানে স্নায়ু রোগীদের জন্য থাকবে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পদ্ধতি ও প্রযুক্তির সমন্বয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। হুহু করে বাড়ছে তিস্তার পানি, তলিয়েছে নদী তীরের নিম্নাঞ্চল। খুলে দেয়া হলো ব্যারাজের সবকটি স্লুইস গেট। নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং। এশিয়া কাপের ফাইনালে না খেলার আক্ষেপ, আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ঘোচালো বাংলাদেশ। পুরো সিরিজে নাসুম, সাইফদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সমর্থকরা। যদিও জাকের আলী অনিককে নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। তার নেতৃত্বের প্রশংসা করলেও ব্যাট হাতে রান না পাওয়ায় অনেকেই বলছেন দল থেকে বাদ দেওয়া উচিত তাকে। তবে সবার প্রত্যাশা, টি-20-র ধারাবাহিকতা ওয়ানডে সিরিজেও ধরে রাখবে টাইগার্স। আরব আমিরাতের শারজা থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। ঠিক 1 বছর আগে এই মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। বছর ঘুরতে না ঘুরতে একই ভেন্যুতে রশিদ খানের সেই তিক্ত স্বাদ উপহার দিল টাইগার্স। দলে নেই বড় কোনো তারকা, ইনজুরিতে ছিলেন না লিটন দাসও। তারপরও সাইফ, নাসুমদের নৈপুণ্যে আসলো হোয়াইট ওয়াশ। 3 ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের ক্লিন সুইপ করল লাল সবুজ। শারজায় বাংলাদেশ দল খেলেছে হোম গ্রাউন্ডের মতোই সমর্থন নিয়ে। প্রথমবারের মতো 3 ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করায় সমর্থকরাও উচ্ছ্বসিত। তাদের মতে আফগানিস্তান নয়, এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ। আমরা হোয়াইট ওয়াশ করছি আফগানিস্তানে, আমাদের প্রবাসীরা সবাই আনন্দিত। রাশিদ খানকে বাংলা ওয়াশ করবে আমলোক বাংলাদেশ। আমাদের পুরো টিমটাই অনেক সুন্দর খেলেছে। আশা করি নেক্সট ম্যাচে আমাদের এরকম ফলাফল আসবে। এরা যদি এমনি জিততে থাকে, সব সিরিজ জিততে থাকে, সামনে ওডিআই সিরিজও আসতেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথেও সিরিজ আসতেছে, ওগুলো জিতলে ওদের একটা কনফিডেন্স মিলবে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য।
টি-20 ফরম্যাটে রশিদ খানের বিপক্ষে পরিসংখ্যানটাও পক্ষে না থাকলেও সিরিজ জুড়ে দারুণ খেলেছে বাংলাদেশ। শেষ টি-20তে দারুণ এক ইনিংসে খেলেছেন সাইফ হাসান। তবে সমালোচনা আছে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা জাকিরের ব্যাটিং নিয়ে। এই উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা। জাকির আলীর ব্যাটসম্যানে আমরা ব্যাটিংয়ে আমরা সব খুবই হতাশ। আমি মনে করি যে যেহেতু জাকির আলীর হাত ধরে আমাদের সাকসেসটা আসছে, তো আমরা আরো কিছুদিন হয়তোবা জাকির আলীকে আমরা দেখতে পারি যে সে কিভাবে আসলে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেয়। টি-20 সিরিজ জয়ের পর এখন ওয়ানডে সিরিজ নিয়েও বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা। তাদের প্রত্যাশা সেই সিরিজেও জয় তুলে নেবে বাংলাদেশ। আগামী বুধবার শুরু হবে ওয়ানডে সিরিজ। 3টি ম্যাচেই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। টি-20তে ভারতের পর কে সেরা, সেই সমীকরণ এশিয়া কাপে বের করে আনা খুবই জটিল ছিল। আজ 3-0 সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর সে প্রশ্ন ঘুরছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে। আগামীতে আফগানিস্তানের সাথে ওয়ানডে ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ, এটাই প্রত্যাশা সকলের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, শারজা স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়েছে 5 শতাধিক বাড়িঘর, মারা গেছে অনেক গবাদি পশু। ঠাকুরগাঁও ও নীলফামারীতে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে 4 জেলায় বজ্রপাতে 3 কৃষক সহ 7 জন মারা গেছেন। জমিতে কাজ করে ফেরা হলো না কৃষক শিমুল বিশ্বাস ও হুরমত শেখের। বজ্রপাতে প্রাণ গেল ফসলের মাঠে। রোববার সকালে ঝিনাইদহ সদরের আরমুখী এলাকায় মাঠে কাজ করছিলেন কৃষক শিমুল বিশ্বাস। এ সময় বজ্রপাতে মারা যান তিনি। একই সময় শৈলকুপায় বজ্রপাতে আহত হন কৃষক হুরমত শেখ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিলে মৃত্যু হয় তার। এদিকে দুপুরে কুমিল্লার হোমনার ভবানীপুরে খেয়াঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। হঠাৎ শুরু হয় বজ্রপাত, এতে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়। অন্যদিকে বগুড়ার গাবতলীতে বজ্রপাতে 1 নারীর মৃত্যু হয়েছে। গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মারা যান এক কৃষক। সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় ঝড়। খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা, ভেঙে যায় গাছ, লণ্ডভণ্ড হয় 5 শতাধিক বসতঘর। খোলা আকাশের নিচে অধিকাংশ পরিবার। 8:30টার দিকে 30 সেকেন্ডের মতো ছিল ঘটনাটা। মানে আমরা ঘর থেকে বেরো পালবারের সময় পাইনি। মানে ঘর ভাঙিয়ে আমার মায়ের গাত পড়ছে, আমার গত পড়ছিল। আমার আমি কি করবো কি না, পট করে টিন দিয়ে আকাশে কোথায় উড়ে গেছে আমি এটা বলতে পারবো না। কিভাবে থাকবো কিভাবে না থাকবো আমার এই চিন্তায় মাথা খারাপ। মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রশাসন থেকে 20 টন চাউল বরাদ্দ দিয়েছি, 50,000 টাকা বরাদ্দ দিয়েছি, 2000 লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। 6টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে। এছাড়া ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 8টি এলাকায় কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি ও গাছপালা, মারা যায় গবাদি পশু। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যা 6টায় তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হলেও রাত 12টায় 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে হুহু করে পানি ঢুকছে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে। ক্ষতি এড়াতে নদী এলাকায় সতর্কীকরণ জারি করে মাইকিং করা হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর 0 পয়েন্টের কাছাকাছি কালীগঞ্জ নামক স্থানে তিস্তার ডান তীরের প্রধান বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। সন্ধ্যার পর থেকে পানি বাড়তেছে, আমাদের এলাকায় অনেক বসত বাড়িতে ভেঙে গেছে এবং ডুবে গেছে। আমরা দেখতে পাই যে বন্যার কারণে আমরাই বিপদ সীমার মধ্যে থাকি, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হাতীবান্ধা পাটগ্রাম তথা তিস্তাপাড়ের মানুষকে মুক্তিদানের ব্যবস্থা করবেন সরকার, এটাই আমাদের প্রত্যাশা। 24 ঘন্টায় মারা গেছেন আরও 9 জন। একই সময়ে সারা দেশে 1042 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 9 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির 7 জন, ঢাকা উত্তর সিটির 1 জন এবং চট্টগ্রাম বিভাগে 1 জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 212 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 195, চট্টগ্রাম বিভাগে 104, ঢাকা বিভাগে 201, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 198, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 121, ময়মনসিংহ বিভাগে 41 এবং রাজশাহী বিভাগে 82 জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 47,256 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মধ্যযুগীয় কায়দায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 অক্টোবর বিকেলে শেফালী বেগম তার স্বামীর বাড়িতে যান। এ সময় নজরুল ইসলামের প্রথম স্ত্রী ও স্বজনরা মিলে তাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে মারধর সহ শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় সকালে 6 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। পরে নজরুল ইসলামের প্রথম স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শেফালী বেগম তার সাবেক স্বামীর কাছে ভরণ পোষণ সহ অন্যান্য খরচাদি চায়। এমত অবস্থায় নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজন মিলে তাকে বেঁধে বাড়ির উঠানে সুপারি গাছের সাথে বেঁধে মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সাংবাদিক পরিচয়ে রাজধানীর মানিকদিতে ঠিকাদারের বাসায় প্রবেশ করে 3 জন। এরপর অস্ত্রের মুখে 15 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অস্বীকৃতি জানালে পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয় তারা। তখন জাপটে ধরলে গুলি বেরিয়ে যায়। আশেপাশের লোকজন এসে অস্ত্রধারীকে আটকে ফেলেন। বাকি 2 জন পালিয়ে যায়। পরে সেনাবাহিনী এসে বুলবুল নামের অস্ত্রধারীকে আটক করে। সে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের হয়ে নানা অপরাধে জড়িত বলে জানান সেনা কর্মকর্তা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি রোববার সকালে বাসায় ঘুমিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ঠিকাদার আনোয়ার হোসেন। হঠাৎ তার বাসায় ঢোকেন বোরকা পরা একজন সহ অপরিচিত 3 ব্যক্তি। সাংবাদিক পরিচয়ে 15 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। অস্বীকৃতি জানালে আনোয়ারের মাথায় পিস্তল ঠেকান একজন। তাকে জাপটে ধরলে পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। শব্দ পেয়ে অস্ত্রধারীকে আটকে ফেলেন স্থানীয়রা। পালিয়ে যায় বাকি 2 জন। আমি তো ঘুমিয়েছিলাম, তখন এরা জায়গায় দেখি 3 জন লোক আমার ঘরের ভিতরে, একজন বন্দুক হাতে, 2 জন চাকু হাতে। তা আমি একটু জানলা দিয়ে খালি একটু চিল্লা মারছি আর ওরা 2 জন কি আছে, আমার ছেলেরা পুষ মাইরা দৌড় মারছে আর যে পিস্তল আমারে ঠেকে রাখছে। অস্ত্র ধরে রাখছে, ধৈরা বলতেছে যে 1 তারিখের মধ্যে এই বাসা ছাইরা চইলা যাবি আর 15 লাখ টাকা দিবি। যদি তোরে না পাই, যদি আমি দেখছি যে তাও আসোস, তাহলে তোরে একবারে মাইরালাম মতো সবটিরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বুলবুল নামের ওই অস্ত্রধারীকে আটক করে সেনাবাহিনী। সেনা কর্মকর্তা জানান, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের হয়ে নানা ধরনের অপরাধে জড়িত সে। অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত মামলায় এর আগেও অন্তত 8 বার গ্রেফতার হয়েছিল বুলবুল। আকস্মিক গুলির শব্দে স্থানীয় জনগণের সহায়তায় 3 জন দুষ্কৃতিকারীর মধ্যে একজন ব্যক্তিকে পিস্তল সহ ধরে ফেলতে সক্ষম হয় এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর মানিকদি ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আনোয়ার হোসেন বুলবুলকে গ্রেপ্তার করে। সে কুখ্যাত সন্ত্রাসী কিলার আব্বাসের সহযোগী। বুলবুলের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান সেনা কর্মকর্তা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য জেলাগুলোতে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, যা দিয়ে ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি দেয়া হয় প্রশিক্ষণও। এমন অভিযোগ তুলেছে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHT। পার্বত্য অঞ্চলকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সম্প্রতি মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঘটনার 1 সপ্তাহ পরও পাহাড়ি এই জনপদে কাটেনি আতঙ্ক। এমন বাস্তবতায় সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHTর সংবাদ সম্মেলন তুলে ধরা হয় 6 দাবি। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে এখনও। অভিযোগ, বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো পণ্য ও গুমের মাধ্যমে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করছে। 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে। সেই টাকা দিয়ে ওরা
অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আঞ্চলিক সংগঠনে অস্ত্রের মুখে জিম্মি করে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের কাছ থেকে যে জিম্মি করে টাকা নেওয়া হয় ওই টাকার পরিমাণটা বলছে 700 কোটি টাকা। তাদের অভিযোগ সরকার 75% শান্তি চুক্তি বাস্তবায়ন করলেও স্থিতিশীলতা ফেরেনি পাহাড়ে। গত 29 বছরে হয়েছে 3000-এর বেশি হত্যাকাণ্ড। অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ জেএসকে আমি বলতে চাই, আপনাদের সমস্ত অপকর্মগুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, ভিনদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি আসুক, পার্বত্য চট্টগ্রামের মানুষ, পাহাড়ি, বাঙালি সকলে মিলেমিশে বসবাস করুক এবং পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড সরকার করুক। ইউপিডিএফ ও জেএসএসকে দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 8 দিন পর 144 ধারা প্রত্যাহারে কর্মচাঞ্চল্য ফিরেছে খাগড়াছড়িতে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে অশান্তি তৈরি করা হয়েছে, মেডিকেল টেস্টে তার প্রমাণই পাওয়া যায়নি। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। 8 দিনের ছন্দপতনের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি। অনেকটাই স্বাভাবিক স্থানীয়দের জীবনযাত্রা, বেড়েছে পর্যটক সমাগমও। শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে 144 ধারা প্রত্যাহারের তথ্য জানায় জেলা প্রশাসন। গুইমারা থেকেও 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে যুগ্ম ছাত্র জনতা। 8 দিন ধরে চলা উত্তেজনা, ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। সংঘাত নয়, পাহাড়ে শান্তি চান স্থানীয়রা। একই প্রত্যাশা পর্যটকদেরও। অবরোধ ছিল, এখন সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অবরোধ নয়, তারপরে আমরা বয়স হচ্ছি, স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। আপাতত তেমন কোনো সহিংসতা বা সমস্যা নাই। কিছুদিন সময় লাগবে হয়তো এইগুলো কাটতে। মোটামুটি আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। এদিকে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি তুলকালাম মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। 27 সেপ্টেম্বর থেকে 144 ধারা জারি করে প্রশাসন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দারিদ্রতার কষাঘাতে গ্রাম ছেড়ে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছেই। কেউ কর্মের তাগিদে, কেউ নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়ে ঠাঁই নিচ্ছেন বস্তি কিংবা কলোনিতে। ধারণ ক্ষমতার বাড়তি মানুষের চাপে বস্তিগুলোতে মেলে না নাগরিক সুবিধা। বরিশাল নগরীর 4টি বড় কলোনির প্রত্যেকটি বসবাসের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। নূপুর বেগম কীর্তনখোলা নদী কেড়েছে তার ভিটে মাটি। ঠাঁই হয়েছে বরিশাল শহরের কেডিসি কলোনিতে। গ্রামের মুক্ত আলো বাতাস হারিয়ে মাস চারেক আগে 2000 টাকায় ঘর ভাড়ায় স্বামী সন্তান নিয়ে থাকছেন এই ছোট্টি ঘরে। সরকার তো কোনো কিছু আমাকে করে না, এই কারণে আমরা কি করি, যা পাই ডাইল ভাত যা খাই খাইয়ে লয়ে কোনো রকম দিন কাটে আমাগো। গ্রামে কাজ নেই, তাই 2 পয়সা রোজগারে বরগুনার বাউফল থেকে বরিশালে এসে সবজি বিক্রি করছেন হাবিবুর রহমান। থাকছেন পলাশপুর কলোনিতে। এখানে ভাড়া থাকি, তো ভাড়া থেকে তরকারি মরকারি বেচে এই সংসার জীবিকা চালানো। রহিম কিংবা নূপুর বেগমের মতো গল্পের শেষ নেই বরিশালের বস্তিগুলোতে। শহরের পলাশপুর, কেডিসি, রসুলপুর, স্টেডিয়াম কলোনি সহ প্রত্যেকটিতে বেড়েছে এখন ধারণ ক্ষমতার বেশি মানুষ। সংকট দেখা দিয়েছে নাগরিক সুবিধার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশের সবচেয়ে বেশি দারিদ্রতম এলাকা এখন বরিশাল বিভাগ, 26.9%। নানান কারণে হতদরিদ্ররা এখন জায়গা করে নিচ্ছে শহরের এসব কলোনিতে।
আর বাসিন্দাদের অভিযোগ, বাড়তি মানুষের চাপে এখানকার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য সবই ভেঙে পড়তে শুরু করেছে। আমাকে এখানে একটা কল, এই পানির মধ্যে যদি বৃষ্টি নামে তবে পানির ড্রেনের পানি, পচা পানি যাইয়ে পানিতে কোনায় গন্ধ হয়। আমাকে রাস্তা নাই, আমাকে ড্রেন নাই, আমাকে মাই ফুলাই নেশা পানিতে নষ্ট হয়ে যাইতেছে। সরকারে আয় যায়, কেউ আমাকে সাহায্য করে না, ড্রেনটা সাফ করে না, ময়লার গন্ধে পাওয়া যায় না। পলাশপুরে আগে যদি 30,000 লোক বসবাস করতো, এখন 60 থেকে 70,000 লোক বসবাস করে। কলোনিগুলোর ভাঙাচোরা রাস্তাঘাট, অপরিচ্ছন্ন ড্রেন, সুপেয় পানির তীব্র সংকট, ঘিঞ্জি ঘর, অস্বাস্থ্যকর পরিবেশ হাঁপিয়ে তুলছে বাসিন্দাদের। ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। জায়গা খুবই কম, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, এজন্য তারা খুব মানবতার জীবনযাপন করছে। আমার মনে হয় এখন এই বস্তি এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে সরকারের এখন ভাবার অনেক কিছুই আছে। সমস্যা বুঝলেও প্রকল্প না থাকায় সহসাই কোনো সুখবর নেই জানিয়েছে সিটি কর্পোরেশন। কলোনিগুলোতে নগর ভবনের আওতাধীন রাস্তা ড্রেন সংস্কারে কাজ করা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। ছিন্নমূল বা বস্তিমূল ওনাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপাতত এরকম কোনো প্রজেক্ট নেই, কারণ তাদের জন্য নিতে হলে আলাদা বড় ধরনের একটা বাজেট দরকার। আমাদের যে সামর্থ্য আছে, আমরা প্রথম দিকে মূলত এখানে রাস্তাঘাট এবং ড্রেনটার দিকে বেশি সাপোর্ট দিচ্ছি যে এইগুলো যেন তাড়াতাড়ি করতে পারি। সবশেষ 2022 সালের পরিসংখ্যান বলছে বরিশালের গ্রামে 28.4 এবং শহরে 21.3% দরিদ্র মানুষের বসবাস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কিশোর গ্যাং আর মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বরগুনার ঐতিহ্যবাহী পৌর নাথপট্টি লেক। রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে লেকটি। এ কারণে আনাগোনাও কমেছে শহরবাসীর। তবে লেকটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আর নজরদারি বাড়ানোর আশ্বাস পুলিশের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোথাও রাস্তার টাইলস উপড়ানো, আবার কোথাও বসার বেঞ্চ ভেঙে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা নাথপট্টি লেকের। 2015 সালে বরগুনা শহরের নাথপট্টি এলাকায় পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় লেকটি। এক পর্যায়ে পৌরবাসীর বিনোদনের জায়গা হিসেবে পরিণত হয় এটি। তবে দীর্ঘদিন সংস্কার ও যত্নের অভাবে সৌন্দর্য হারিয়েছে নানা অবকাঠামো। দিন দুপুরে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত আর রাতে মাদক সেবীদের আড্ডা বসে এই পর্যটন কেন্দ্রটিতে। এজন্য নিরাপত্তার অভাবে লেক প্রায় দর্শনার্থী শূন্য। পরিষ্কার পরিচ্ছন্ন নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো সময় বিদ্যুৎ দেয়, কোনো সময় বিদ্যুৎ যায় না, যার কারণে মানুষ বেশি আসে না। সন্ধ্যার পরে কিংবা দিনে দুপুরে এখানে বকাটে এবং যারা নেশা করে এরকম ছেলেপেলে এখানে আড্ডা দিচ্ছে। বিভিন্ন ধরনের যে বাউন্ডারিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভেঙে এমন অবস্থা হয়েছে যে গেট ছাড়াই কিন্তু সবাই যে কোনো জায়গা থেকে প্রবেশ করছে। এই লেকটা যদি পৌরসভা শুধু একটু নজরদারি করে এবং বেসিক মেইনটেনেন্স করে, তাহলে কিন্তু আবার বিকেলবেলা মানুষে এই জায়গাটা ভরে যাবে। যদিও লেকটি সংস্কারের উদ্যোগ নেয়ার দাবি পৌর কর্তৃপক্ষের, আর নজরদারি বাড়ানোর আশ্বাস পুলিশের। নাথপট্টি লেকের যে চারদিকে যে এসএস গ্রিল আছে সেগুলো মেরামত করার জন্য অলরেডি আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। অপরাধ সংঘটিত না হয়, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে, মানুষজন যাতে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে এবং তারা আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমরা সচেষ্ট রয়েছি। নাথপট্টি লেক নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 3.5 কোটি টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সময়। পূজার ছুটির পর খুলেছে বিশ্ববিদ্যালয়, কর্মচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। হলে ফিরেই প্রচারণায় নেমেছেন রাকসু ও চাকসু নির্বাচনের প্রার্থীরা। নির্ধারিত তারিখেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন চান প্রার্থীরা। আর আচরণবিধি মেনে চলার আহ্বান নির্বাচন কমিশনের। ছুটির পর আবারও ছাত্র সংসদ নির্বাচনের আবহে ফিরেছে ক্যাম্পাস। ক্যান্টিন, লাইব্রেরি কিংবা চায়ের দোকান, সব জায়গাতেই এখন ভোটের হাওয়া। রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শুরু করেন কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। ছুটির পর প্রথম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী কিছুটা কম থাকলেও দু একদিনে জমজমাট প্রচারণার আশা তাদের। আনন্দমুখর পরিবেশ শুরু হয়েছে, সবাই শিক্ষার্থীরা আসতেছে, এটা অনেক ভালো লাগতেছে। ছুটির পরে আমরা ফিরে আসার পরে যারা প্রার্থী রয়েছে তারা চেষ্টা করছে সেই আমেজটা যাতে ফিরে আসে, যারা আছে তাদের মধ্যে আমরা প্রচারণা শুরু করেছি। আশাবাদী আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন হচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে সকল
শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সুন্দর একটা রাষ্ট্র নির্বাচন হবে, সেটা আমরা প্রত্যাশা করি। প্রচারণার নতুন সময়সূচি দিয়েছে নির্বাচন কমিশন। 14 অক্টোবর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোটের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। শুধুমাত্র ভোটের 2-1 দিন আগে যে সমস্ত কার্যক্রম থাকে, অর্থাৎ ভোট কেন্দ্র স্থাপন সহ এই টুকিটাকি কিছু বিষয় ছাড়া আমাদের সমস্ত কার্যক্রম ইতোমধ্যে আমরা সম্পন্ন করেছি। এদিকে পূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকাল থেকে ছাত্র শিবির, ছাত্রদল সমর্থিত প্যানেল সহ অন্যান্য প্রার্থীরাও প্রচারণা শুরু করেন। বিভিন্ন অনুষদ, শাটল ট্রেন সহ সবখানেই ইশতেহার ও লিফলেট পৌঁছে দিচ্ছেন প্রার্থীরা। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন 907 প্রার্থী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দীর্ঘ 34 দিন বন্ধ থাকার পর আবারও ক্লাস ও পরীক্ষার মধ্য দিয়ে স্বাভাবিক একাডেমিক পরিবেশে ফিরেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রোববার সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। জানান, বন্ধের কারণে কিছুটা পিছিয়ে পড়লেও নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে চান তারা। আগামীতে যেন ক্যাম্পাস বন্ধ না হয় তার দাবি জানান শিক্ষার্থীরা। প্রশাসন বলছে, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিয়ে সেশন জট মুক্ত রাখার চেষ্টা করবেন তারা। এর আগে 31 আগস্ট রাতে পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। আমরা আর কোনো ধরনের অস্থিরতা চাই না, আমরা সবাই চাই সুস্থভাবে সবাই যাতে ক্লাস করতে পারে। 1 মাস পর খুললো, অবশ্যই ভালো লাগছে। আর আমরা চাই যেন এরকম পরিস্থিতি আর না হোক, আর আমাদের যেন এরকম বন্ধ না হয়, তাহলে আমাদের সিলেবাস আরও বেড়ে যাবে, পরে আমাদের অনেক কষ্ট হবে। আশা করি আমাদের মাননীয় ডিন মহোদয় উনি আমাদের তাড়াতাড়ি সেশন জট যাতে না হয় এই বিষয়টা সমাধান করার চেষ্টা করবেন। জ্ঞান, নৈতিকতা আর ভবিষ্যতের ভিত গড়ার কারিগর শিক্ষকেরা। বদলে যাওয়ার সমাজে এখনও শিক্ষকদের ভূমিকা পাল্টায়নি এতটুকুও। কখনো শিক্ষার্থীদের জীবনের আলোকবর্তিকা হয়ে, কখনো জীবন বাজি রেখে আলো ছড়াচ্ছেন শিক্ষার্থীদের জীবনে। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। চাকচিক্যময় কোনো আলো নেই, তবু একজন শিক্ষকের প্রতিটি কথায় গেঁথে যায় প্রজন্মের মস্তিষ্কে আলোক ছটা হয়ে। বর্ণ শেখানো সেই হাত ধরে এগোয় শিশুর ভবিষ্যৎ। আমরা শুধু ছাত্রদেরকে কিভাবে মানুষ করা যেত, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, তাকে সেই অ্যাঙ্গেলে লেখাপড়া করার পেছনে আমরা খেয়াল ছিল। শফিকুর রহমান জীবনের 40টি বছর পার করেছেন শিক্ষার্থীদের আলোর পথে নেয়ার কাজে। জীবন সায়ান্নে এসে সেই সব স্মৃতি যেন বেঁচে থাকার রসদ হয়ে আছে তার কাছে। আমাদের হাতে অনেক ছাত্র হয়েছে যারা বর্তমানে সমাজে ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরে আজকে তারা যে কাজ করে যাচ্ছে, এতে আমরা এখন বার্ধক্য বয়সেও আমাদের মনে সেই আনন্দের খোরা, তৃপ্তির খোরা আমরা পেয়েছি। বই, ব্ল্যাকবোর্ড, ক্লাসরুম আর চশমার নিচে ক্লান্ত চোখ, সাধারণ এই দৃশ্যপটই একজন শিক্ষকের পরিচয়। কিন্তু জুলাই অভ্যুত্থানে সেই পরিচয় ছাপিয়ে তাদের ভূমিকায় এসেছে প্রতিবাদ, প্রতিরোধ আর মানবিকতার মঞ্চ। 24 পহেলা আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল থেকে গোয়েন্দা পুলিশ 3 শিক্ষার্থীকে আটক করার সময় ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকেরা, ছিনিয়ে নেন শিক্ষার্থীদের। সে যাই হোক, আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ধরতে হবে। আবার কখনো শিক্ষার্থীদের বাঁচাতে আগুনে ঝাঁপ দিতেও পিছুপা হননি আলোকবর্তিকা হাতে নেয়া শিক্ষক। মাইলস্টোন কলেজের শিক্ষক মেহরিন চৌধুরী তেমনই এক দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের কাছে। শিক্ষক শুধু মানুষই গড়েন না, গড়ে তোলেন গোটা জাতি। তাই শ্রদ্ধা, স্বীকৃতি আর সহানুভূতির ছায়াই তাদের প্রাপ্য। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। রোববার সকালে দিনাজপুরের হিলিতে ইপিআই টিকাদান কেন্দ্র ও আসন্ন টিভিসি টিকাদান ক্যাম্পেইন সহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়। বিপাকে পড়েন শিশুদের টিকা দিতে আসা অভিভাবকরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন নেত্রকোনা, নরসিংদী ও কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারীরাও। দ্রুত দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বরিশালে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালে মুলাদী উপজেলার গৃহবধূ লিমাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করে স্বামী সোহরাব হোসেন। এ ঘটনায় নিহতের ছোট বোন মামলা করলে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে স্বামী সোহরাবকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এর আগে যৌতুকের দাবিতে সোহরাব তার দ্বিতীয় স্ত্রী মিলি বেগমকে 2009 সালে গর্ভাবস্থায় হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। সেই হত্যার ঘটনাও সোহরাবের মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়ম পেয়েছে দুদক। রোববার সকালে অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপপরিচালক নাজমুল হাসান। এর আগে দুদকের একটি দল হাসপাতালের মেডিসিন স্টোর রুম ও পরিচালকের কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই, মেডিসিন স্টোর রুমের মজুদ এবং ক্রয় সংক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এতে অনিয়মের যেসব প্রমাণ পাওয়া গেছে তার জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে বলেও জানায় দুদক। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ যশোয়া। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। কোটিপতির সংখ্যা, এমন তথ্যই মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল জুন শেষে কোটি টাকার ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। অথচ 6.5 বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 19,163টি। বাংলাদেশ ব্যাংক একে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থের উৎস খুঁজে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের 30% বেশি পুঞ্জীভূত হয়েছে 5% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব 5% মানুষের মোট সম্পদের পরিমাণ 0.78% থেকে নেমেছে 0.37%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে। গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। মাত্র 3 মাসে বেড়েছে প্রায় 6,000টি। অথচ 2020 সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা 93,890টি, আর 2008 সালে ছিল মাত্র 19,163টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক হয়েছে, তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে, রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছেন। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল 19,23,504 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় 32,95,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের সঙ্গে রেমিটেন্সেও সুবাতাস বইছে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রফতানি আয় বেড়েছে 5.5% বেশি। $231 কোটি বেশি পণ্য রফতানিতে নেতৃত্ব দিয়েছে তৈরি পোশাক। অন্যদিকে সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে $268 কোটি। তৈরি পোশাক খাত আবারও বাজিমাত করল রপ্তানি আয়ে।
অর্থবছরের শুরুর ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে $997 কোটি পোশাক, যা গত অর্থবছরের তুলনায় 4.79% বেশি। সব মিলে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 1,231 কোটি 31 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 5.64% বেশি হলেও একক মাস হিসেবে রপ্তানি হার কিছুটা কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির চাহিদাপত্রের তালিকায় পোশাকের সাথে ছিল চামড়া ও চামড়াজাত ও সিরামিক পণ্য, তবে চাহিদায় কিছুটা ভাটা ছিল প্লাস্টিক পণ্যের। দেশের রপ্তানিকারকদের সাথে তাল রেখে সেপ্টেম্বরে প্রবাসীরা আশাহত করেননি। গত অর্থবছরের আগস্টের পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। $2.68 কোটি মার্কিন ডলারের এই আয় টাকার অঙ্কে 32,757 কোটি টাকা, 2 অর্থবছরের একই সময়ের তুলনায় 15.9% বেশি। এই প্রবাহটা অব্যাহত রাখতে হবে। তবে আরেকটা বিষয় সেটা রাষ্ট্রীয় ইস্যু, সেটা হলো যে আরও বেশি লোক পাঠাতে হবে বিদেশে। পাঠাতে হলে তাদেরকে স্কিল না হলে অন্তত সেমি স্কিল মানুষ পাঠাতে হবে, আর ডেস্টিনেশনগুলি ওয়াইড করতে হবে। মানে আমাদের কনসেন্ট্রেট দেখা যে ইয়েতেই মধ্যপ্রাচ্য একটা হাব, এদিকে একসময় সাউথ কোরিয়া ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শুধু এই হাবগুলো থেকে বের হয়ে আরও নতুন নতুন জায়গায় যেখানে আমাদের প্রবাসীর সংখ্যা খুবই কম, সেটাও এক্সপ্লোর করবো যে ওখানে আমাদের লোক পাঠানোর সুযোগ আছে কিনা। বরাবরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, তারপরেই আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 24-এর 5 আগস্টে সরকার পতনের পর পালিয়েছে ঠিকাদার, স্থবির হয়ে গেছে পটুয়াখালীর 23টি প্রকল্পের কাজ। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এলজিইডি কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদাররা। আদালতের আদেশের অপেক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। 2021-22, 2022-23 ও 2023-24 অর্থ বছরে পটুয়াখালীতে এলজিডির 23 প্রকল্পের কার্যাদেশ পান পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের মালিকানাধীন ইফতি ইটিসিএল ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পগুলোর মধ্যে গলাচিপা উপজেলায় 3টি, মির্জাগঞ্জে 4টি, কলাপাড়ায় 2টি, দুমকিতে 1টি, রাঙাবালিতে 1টি এবং সদর উপজেলায় 12টি। 2024 সালের 5 আগস্ট সরকার পতন হলে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সরজমিনে দেখা যায় কোনো প্রকল্পের ড্রেনের কাজ অর্ধেক করা হয়েছে, কোনো সড়কে খোয়া ফেলা হলেও রোলার দিয়ে লেভেল করা হয়নি, কোনো সড়ক কার্পেটিং করা হয়নি, আবার কোনো সড়কে শুধু মাটি কেটে বেড তৈরি করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে খানাখন্দের সৃষ্টি হয়েছে, চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আমাদের রাস্তাটা 2 বছর ধরে এইভাবে ভালাই ঠিক গেছে, আমরা দুর্ভোগের ভিতরে আছি। একটা মানুষ অসুস্থ হলে প্রেগন্যান্সি অবস্থা, একটা মা, তাকে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না, পরিবহনের এমন কোনো সুযোগ নাই। অসুখ বসুখ হইলে মনে করেন অ্যাম্বুলেন্স আইতে পারে না। ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে, ওরা যাইতে অনেক বুড়ো বুড়ি রাস্তার পাশে পড়িয়ে দিয়ে ওখানে হাত পা ভাঙছে। ইফতি ইটিসিএল কার্যাদেশ পেলেও বাস্তবায়ন করেছে স্থানীয় সাব ঠিকাদার। ইফতি ইটিসিএল এর মালিক দেশ ত্যাগ করায় এবং তাদের ব্যাংক হিসাব ফ্রিজ হওয়ায় ব্যাংকে চেক ডিজর্নার হয়। এক পর্যায়ে এলজিইডি কার্যাদেশ বাতিল করতে চাইলে মামলা করেন সাব ঠিকাদার। আদালতের আদেশ পেলেই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। অর্থপ্রাপ্তির জটিলতার কারণে তার কাজ করে না। আমরা এই কাজগুলি কন্ট্রাক্ট ক্যান্সেল করার পদক্ষেপ নিলে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে। এই মামলাটা চলমান আছে, মামলার নিষ্পত্তি হলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব। এলজিইডির তথ্য মতে 23টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 93 কোটি 21 লাখ 76 হাজার টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরে আয়রন ব্রিজ ভেঙে যাওয়ায় 1.5 মাস ধরে বন্ধ রয়েছে নাজিরপুর সড়কঘাটের সড়ক যোগাযোগ। এতে ভোগান্তিতে 2 উপজেলার শত শত বাসিন্দা। ব্রিজটি সংস্কারের পাশাপাশি স্থায়ীভাবে সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝুঁকি নিয়েই ভাঙা ব্রিজ পার হচ্ছে মানুষ। এক পাশ ভেঙে অনেকটা কাত হয়ে আছে ব্রিজটি। প্রায় 1.5 মাস আগে পিরোজপুরের নাজিরপুরের আইডার খালের আয়রন ব্রিজটি ভেঙে পড়ে একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় নাজিরপুর সড়ককাঠির সরাসরি সড়ক যোগাযোগ। এরপর সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে ভোগান্তি নিয়েই পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এই ব্রিজটার যে অবস্থা, এতে গাড়ি লইয়া চলার মতো কোনো পরিস্থিতি নাই। ব্রিজটা ভাঙার কারণে
আমাদের এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হয়। ছোট বাচ্চা নিয়ে এই রাস্তার কারণে তো অনেক সমস্যা। ব্রিজটি সংস্কারের পাশাপাশি স্থানীয়ভাবে সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসক। আমরা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুতই আমরা সংস্কার সম্পন্ন করতে পারব। প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয় আয়রন ব্রিজটি, আর রক্ষণাবেক্ষণের অভাবে গত ৭ থেকে ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ব্রিজটি। সময় সংবাদ, পিরোজপুর। নেত্রকোনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার বিকেলে পৌর শহরের বিভিন্ন সড়কে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার পর্যন্ত ১ কিলোমিটার সড়কে উচ্ছেদ এবং পৌর শহরের সুপার মার্কেটের সামনে সহ বিভিন্ন সড়কের দুই পাশের ফুটপাত দখল মুক্ত করা হয়। পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল জরিমানাও করা হবে বলে জানায় জেলা প্রশাসক। রাজশাহীতে শুরু হয়েছে ওএমএস এর পণ্য বিক্রি কার্যক্রম। রোববার ভোর থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে লাইনে দাঁড়ায় প্রান্তিক মানুষরা। দীর্ঘ অপেক্ষার পর প্রতি কেজি চাল ৩০ আর আটা ২৪ টাকায় কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। তবে পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা বেশি থাকায় অধিকাংশই ফিরে যেতে বাধ্য হন খালি হাতে। এজন্য বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় খাদ্য বিভাগ। কষ্ট তো অবশ্যই হয়, না হলে তো দেখছেন না কি ঘেঁচা মেচা সব মারামারি ধরাধরির মতন হয়ে যায়। সংসারিক অবর্তন ধরেন আমার বাড়িতে সদস্য মেলা, আমাকে দরকার হলে কষ্ট করে নিয়ে যেতে হয়। আমি ওই বছরের নামাজ পড়ি চলে এসেছি, ধরেন আশীর্বাদ 50 জনের পরে পাবো। ঘরের আইসে ছিড়ালো পাচ্ছেনি, ইয়া পাচ্ছেনি, ঘোরা দেখার আটাও পাইনি চাল। বেহাল দশা ঝালকাঠি পৌরসভার একমাত্র বড় বাজারের। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত কর দিলেও দীর্ঘদিনেও কোনো উন্নয়ন হয়নি। ভবনের একাংশের ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে বাজারটি আধুনিকায়নে মন্ত্রণালয়ে একটি ডিপিপি জমা দেওয়া আছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে যত্রতত্র আবর্জনা, কোনো কোনো অবকাঠামোতে ফাটল, এরই মধ্যে চলছে বেচাকেনা। ঝালকাঠি পৌরসভার একমাত্র বাজার বড় বাজার, সব পণ্যের বেচাকেনা চলে এ বাজারে। তবে ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত কর দিলেও দীর্ঘদিনেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বাজারটিতে। আবর্জনা পূর্ণ প্রতিটি গলিগুলি, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বাজার ভবনের একাংশের ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে। এমনকি আবর্জনা অপসারণে পৌর কর্তৃপক্ষের গাফুলতির অভিযোগ এলাকাবাসীর। বাজার দিয়ে বাড়ি গেলে মনে হয় যেন স্নান করে ঘরে উঠতে হয়। সমস্ত ড্রেন গুলো আটকায় নেওয়া, বৃষ্টি হলেই এখানে হাঁটু অব্দি জল হয়ে যায়। মুসলিম নামাজ পড়তে পারতেছে না, তারপর রাস্তাঘাটের অবস্থা ভালো না, ড্রেনে ময়লা বোঝায়। পৌর কর্তৃপক্ষ বলছে বাজারটি আধুনিকায়নের জন্য এরই মধ্যে মন্ত্রণালয় একটি ডিপিপি জমা দেওয়া হয়েছে। পাশ হলেই শুরু হবে কাজ। আমাদের প্রকল্পে সাবমিট করা আছে, আমরা আশা করি অতি শীঘ্র এগুলো অনুমোদন হবে এবং আমরা এই বড় বাজারকে একটা আধুনিক ও প্রথম শ্রেণী বাজারে রূপান্তরিত করতে পারবো বলে আশা করি আমরা। কর্তৃপক্ষের তথ্য মতে বড় বাজার থেকে প্রতি বছর প্রায় 1 কোটি টাকার ইজারা আদায় করে ঝালকাঠি পৌরসভা। সময় সংবাদ, ঝালকাঠি। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে শীতকালীন আগাম সবজির সরবরাহ। বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর আড়তে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। উত্তরের প্রকৃতিতে কিছুটা হালকা শীতের আমেজ বিরাজ করছে। সে সাথে এই মুহূর্তে শীতের আগাম যেসব সবজি রয়েছে এই সবজিগুলোর দোকান কিন্তু আমরা আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করছিলাম। বিশেষ করে এই মুহূর্তে সিম, মূলা এবং ফুলকপি এই সরবরাহটা কিছুটা বাড়তি। সেই সাথে নতুন যেসব সবজির যোগান বেড়েছে, দরের জায়গাটা কিছুটা ওঠানামা করছে আমরা দেখছি। এবং সিম এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে মোটামুটি 140 টাকা কেজি সিম। অন্যদিকে কপি যেটা বাজারে
আমরা নতুন যোগান বেড়েছে, সেই কপি প্রতি কেজি 130 থেকে 135 টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যান্য যেসব সবজি রয়েছে এই সবজিগুলোর দরের জায়গাটা কিছুটা তারতম্য রয়েছে। যেমন বেগুন কিন্তু গতকাল এবং আজকে বাজারটা এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন বেশ চড়া, প্রতি কেজি 80 থেকে 85 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা বিগত দিনে কিন্তু অনেক কম ছিল। অন্যান্য যেসব সবজির মধ্যে পটল, আলু এই সবজিগুলোর দর কিছুটা কমেছে, কিন্তু পাশাপাশি কাঁচা মরিচের দাম আবার অনেকটাই বাড়তি। এই মুহূর্তে প্রতি কেজি 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে, যেটি বিগত দিনে 150 থেকে 100 টাকা 130 টাকার মধ্যে ছিল। এরকম দর দাম ওঠা নামার মাঝে সবজির যোগান যেসব বেড়েছে সেগুলোর দাম কিছুটা কমেছে, যেসব সবজি সরবরাহ কমেছে সেগুলোর দাম আবার কিন্তু বাড়তি। তবে এবার কিছুটা বৈরী আবহাওয়ার কারণে এই আড়তগুলোতে সবজি সরবরাহের ক্ষেত্রে কিছুটা ভাটা রয়েছে। এখানকার যারা ব্যবসায়ী বা চাষি তারা বলছেন যে দফায় দফায় বৃষ্টি সেই সাথে তীব্র খরার কারণে কিন্তু সবজি উৎপাদনে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণে এবার প্রথম থেকেই সবজির একটা বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাদের, এবং এই বাড়তি দরের কারণে যদিও ক্রেতারা অস্বস্তি প্রকাশ করছেন, চাষিরা বলছেন কিছুটা দাম বেড়েছে যেমন, কিন্তু সেই তুলনায় উৎপাদন কম হওয়ার কারণে চাষিরাও কিন্তু খুব একটা সন্তোষ প্রকাশ করছে না। এবং এই জায়গায় কৃষি বিভাগ বলছে এবার একটা আবহাওয়াগত কারণেই উৎপাদনের একটা প্রভাব পড়েছে। বিগত বছরগুলোতে যে জমিতে যে পরিমাণ তারা সবজি উৎপাদন করতেন সেই জায়গায় এবার কিন্তু কিছুটা ভাটা রয়েছে। তবে দর ওঠানামার এই চিত্র আমরা দেখছিলাম নওগাঁর পাইকারি আড়তে গেল এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে কিছু সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, বা কিছু সবজির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। তো বিশেষ করে শীতের আগাম যেসব সবজি এই সবজিগুলোর যোগান কিছুটা গত কয়েকদিনের তুলনায় বাড়তি রয়েছে, তবে বাড়তি হলেও দরের জায়গাটা কিন্তু এখনো নাগালের বাইরেই বলছেন ক্রেতারা। কারণ শীতের এই সবজিগুলো ক্রেতাদের কিছুটা আকর্ষণ রয়েছে, আগাম সবজির প্রতি তাদের এই বাড়তি ঝোঁকের কারণে এই একটা বাড়তি দর। তবে আমরা এই আড়তগুলোতে যেটা দেখছিলাম যে পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, অন্যান্য যেসব সিম রয়েছে 135 টাকা, বেগুন 80 থেকে 85 টাকা, এরকম সব ধরনের দরের জায়গাটা কিছুটা ছন্দপতন রয়েছে। তবে এই দর বাড়তি যেটাই হোক না কেন প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই শীতের আগাম সবজি কিনতে পারছেন ক্রেতারা, এদিক থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। কিন্তু অন্যান্য যেসব সবজি রয়েছে বাড়তি দরের কারণে কিন্তু অনেকটাই এখনো ক্রেতার নাগালের বাইরে রয়েছে এমন অভিযোগ করছেন ক্রেতারা। এই ছিল সার্বিক নওগাঁর সবজি বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেশের বাইরের খবর, হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের খুব শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আজ মিশরে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল, যেখানে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরাও। এদিকে ইসরায়েলি হামলায় একদিনে 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার 20 দফা প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী, এতে হতাহত হন অনেকে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে জোর দিচ্ছে জার্মানি। রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার থেকে ভালো আর কিছু হতে পারে না। মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস ইসরায়েল শান্তি চুক্তি আলোচনা। কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জেরেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানকে পাত্তা দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে আইডিএফ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর গাজা যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব করেন ট্রাম্প। দফাগুলো পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ইসরায়েলের স্বার্থ প্রাধান্য দিয়েছেন তিনি, আবার নিজে হতে চেয়েছেন গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান।
শর্ত মেনে চুক্তি করার জন্য হামাসকে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দেয় হোয়াইট হাউস। এরপর হুমকি দেয়া হয় শর্ত না মানলে গাজাকে নরক বানানোর। এদিকে ট্রাম্পের 20 দফার প্রতি দ্রুত সম্মতি জানান নেতানিয়াহু। নির্দিষ্ট ডেডলাইনের আগেই আংশিক সম্মতি জানায় হামাস। তবে কয়েকটি দফা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের সম্মতি পাওয়ার পর ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প নিজেই। হোয়াইট হাউসে বসে গণমাধ্যমকে দেয়া বার্তায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েল সরকার সামরিক বাহিনীকে নির্দেশ দেয় গাজা অভিযান সীমিত করার। কয়েক ঘন্টা পর গাজার নিরীহ মানুষদের লক্ষ্য করে যথারীতি হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। ট্রাম্পের আহ্বানের পরও নিহত হয়েছে গাজার 70 জন নিরীহ মানুষ। বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই 93টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সারা বিশ্বের সমালোচনার মুখে ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ইসরায়েলি নির্বিচার হামলা নিয়ে আগের মতোই চুপ থেকেছেন তিনি। যেহেতু নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানানোর পরে আগের মতোই হামলা চালিয়েই যাচ্ছেন, তাই এই ঘটনার পর একটি প্রশ্ন সামনে এসেছে। নেতানিয়াহু কি ট্রাম্পকে ধোঁকা দিচ্ছেন? আবার এমনও হতে পারে জিম্মি মুক্তির জন্য হামলা বন্ধের আহ্বানের নাটক সাজিয়ে মুসলিম বিশ্বকে ধোঁকা দিচ্ছেন ট্রাম্প নিজেই। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। ইসরায়েল থেকে ফ্লোটিলার 29 মানবাধিকার কর্মীকে ফেরত পাঠানো হলো স্পেনে। ইতালীয় এক সাংবাদিক জানান, বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে না। এরই মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 42 কর্মী অনশন শুরু করেছেন। 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। শিশু থেকে বৃদ্ধ সারা দেশের স্নায়ু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে। যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও অবৈধ অভিবাসী দমনে এবার শিকাগোতে 300 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে আগামী 18 অক্টোবর পর্যন্ত পোর্টল্যান্ডে 200 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। এমন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অবস্থানের বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দাবি করে এবার শিকাগোতে 300 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, অপরাধ ও অবৈধ অভিবাসন দমন করতে শিকাগো ও পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের পরিকল্পনার দিকে অগ্রসর হচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে আগামী 18 অক্টোবর পর্যন্ত পোর্টল্যান্ডে 200 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক কারেন ইমারগাট। বলেন, রাজ্যের সম্মতি ছাড়া ফেডারেল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী এবং রাজ্যের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। পোর্টল্যান্ডে সাম্প্রতিক বিক্ষোভে বড় ধরনের আইন লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি তার। তবে শহরটিতে সেনা মোতায়েন আটকে দেয়ায় হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে অভিবাসন কর্তৃপক্ষের ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মূলত পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্ট মোতায়েনের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এছাড়া গত শনিবার শিকাগোতে ফেডারেল অভিবাসন এজেন্টদের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নেন বিক্ষোভকারীরা। সশস্ত্র এক নারীর উপর মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর গুলি চালানোর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অপরাধ প্রবণতা বেড়েছে দাবিতে ইতোমধ্যে ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি আরও কয়েকটি শহরে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। ইসরায়েল থেকে ফ্লোটিলার 29 মানবাধিকার কর্মীকে ফেরত পাঠানো হলো স্পেনে। ইতালীয় এক সাংবাদিক জানান, বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে না। এরই মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 42 কর্মী অনশন শুরু করেছেন। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 470 জন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। এবার 29 জনকে স্পেনে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার তেল আবিব থেকে যারা ফিরেছেন তারা স্পেন, পর্তুগাল এবং নেদারল্যান্ডসের নাগরিক। মাদ্রিদ বিমানবন্দরে নামার পর তাদের স্বাগত জানায় স্থানীয় অধিকার কর্মী ও সমর্থকরা।
এদিকে আটককৃতদের সঙ্গে অমানবিক আচরণের বিস্তর অভিযোগ উঠেছে। ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমেসি বলেন, ইসরায়েলি সেনারা তাদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে। আটককৃতদের খাদ্য, চিকিৎসা দেয়া হয়নি, বন্দুক ও কুকুর দিয়ে ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আরেক সাংবাদিক লরেনজো দাগোস্তিনো জানান, 2 রাত ধরে তাদের ঘুমাতে দেয়া হয়নি এবং ব্যক্তিগত অর্থ জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। এরই মধ্যে ফ্লোটিলার 42 জন কর্মী অনশন শুরু করেছেন বলে জানিয়েছে সংগঠকরা। তাদের মধ্যে আছেন 16 দেশের প্রতিনিধি। আয়োজকদের দাবি, গাজায় খাদ্য, পানি, জ্বালানি ও চাষযোগ্য জমি ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 11টি জাহাজ গাজা উপকূল থেকে প্রায় 545 কিলোমিটার দূরে অবস্থান করছে। অভিযানটির লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দিতে সুরক্ষিত সামুদ্রিক করিডর প্রতিষ্ঠা করা। নতুন 2টি জাহাজ খাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আল দামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইউক্রেনে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইউক্রেনের ল্যাভিভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় জ্বালানি অবকাঠামো ধসে পড়ায় প্রায় 70,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এদিকে রাশিয়ার হামলার বিরুদ্ধে কার্যকরী প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলায় একেবারে কাবু হয়ে গেছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। রোববার মধ্যরাতে জাপোরিজ্জিয়া শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের যানবাহনে আগুন ধরে যায়। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন রাশিয়া একাধিক দিক থেকে আক্রমণ চালিয়েছে। খার্কিভ, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া সহ সারা দেশে রাশিয়ার হামলা তীব্র হয়েছে। লোভিভ অঞ্চলে রোববার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘরে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ধ্বংসাত্মক হামলার পর মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বলেন, বিশ্ব সহযোগীরা কার্যকরী প্রতিক্রিয়া দেখাচ্ছে না। রাশিয়ার এ ধরনের আঘাত, বিশেষত বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোয় হামলা, শীতকালে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। এ সময় ইউক্রেনকে আর্থিক, সামরিক ও কূটনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান জেলেনস্কি। তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য মার্কিন সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ধরনের ক্ষেপণাস্ত্র হাজারো মাইল পাড়ি দিয়ে রাশিয়ার একেবারে কেন্দ্রে আঘাত হানতে সক্ষম বলে উদ্বেগ জানান তিনি। এ অস্ত্র যুদ্ধের ময়দানে কোনো পার্থক্য না গড়লেও মস্কো ওয়াশিংটনের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্থানীয় নির্বাচনের দিন সহিংসতায় রূপ নিল জর্জিয়ার সরকার বিরোধী বিক্ষোভ। কারচুপির অভিযোগে ভোট বর্জন করে রাস্তায় নামেন বিরোধী দল ও তাদের সমর্থক সহ বহু মানুষ। এ সময় প্রেসিডেন্ট ভবনের দিকে যেতে চাইলে ছত্রভঙ্গ করতে জলকামান ও পেপার স্প্রে ছোড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেশটির প্রধানমন্ত্রীর। এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ককেশাস অঞ্চলের দেশ জর্জিয়া। ভোটে কারচুপি ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতার অভিযোগে স্থানীয় সময় শনিবার রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দেশটির স্থানীয় নির্বাচনের দিনে বিরোধী দলের একটি বড় অংশ ভোট বর্জন করে বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষুব্ধরা জোরপূর্বক প্রেসিডেন্টের ভবনের দিকে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়। বিরোধীদের দাবি, গত বছর পার্লামেন্ট নির্বাচন ও এবারের স্থানীয় নির্বাচনে কারচুপি হয়েছে। বিরোধী নেতাদের উপর দমন নীতি চলছে বলেও অভিযোগ করা হয়।
এদিকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জর্জিয়ার রাজনীতিতে হস্তক্ষেপেরও অভিযোগ করেন তিনি। সরকার পতনের উদ্দেশ্যেই বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে বলেও দাবি তার। গত বছর নির্বাচনে জর্জিয়ান ড্রিম পার্টি বিজয়ের পর থেকে সংকটে রয়েছে দেশটি। ইউরোপীয় ইউনিয়নে যোগদান সংক্রান্ত আলোচনায়ও বিরতি দিয়েছে দেশটির সরকার। নাসরিন রুমি, সময় সংবাদ।